নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প আত্মাবন্দির চিত্রকর। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য আজকের গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প আত্মাবন্দির চিত্রকর। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। শহরের বিখ্যাত আর্ট এক্সিবিশনের প্রাঙ্গণে বিকাশ এসেছে। সে একজন পোর্ট্রেট আর্টিস্ট। তার আঁকা জীবন্ত চিত্রের আকার নেয়। সে আসার পরপরই এবং তার নাম শোনার সাথে সাথেই টিকিট হুড়হুড় করে বিক্রি হতে শুরু করে। এখানে নামি দামি লোকেরা আসেন, যারা বিকাশের ছবিকে চড়া দামে কিনে নিতে পছন্দ করেন। বিকাশের বয়স প্রায় বছর 55-র কাছাকাছি। শরীরটা দেখে চট করে বোঝার উপায় নেই। মাথায় সবকটা চুলই তার পাকা, অথচ শরীরে একটা অপূর্ব লাবণ্য আছে বিকাশের। উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি সে। এতটুকু মেদ নেই শরীরে, রীতিমতো ব্যায়াম করে সে। ছেলে পুলে কচি কাঁচা সকলের ভিড় জমে তার কাছে। বিকাশ শহরের বিভিন্ন জায়গায় বছরের এক এক সময়ে তার ছবি প্রদর্শনীর জন্য বিরাট বড় হল ঘর বুক করে। এমনিতেই শহরের একদম শেষ প্রান্তে তার প্রাসাদ সম একটি বাড়ি আছে, যেখানে মস্ত বড় গ্যালারি আছে। একবার ঢুকে গেলে গোলক ধাঁধা মনে হয়। দেয়ালের উচ্চতার সমান বড় বড় এক একটা পোর্ট্রেট আর্ট, যেগুলো একটি আঁকতেই বিকাশের সময় লাগে প্রায় মাস 6। রং, সময় সব মিলিয়ে সেই এক একটা ছবি প্রচুর টাকায় বিক্রি হয়। শহরে এসেছে অনেকেই বিকাশের আঁকা দেখতে। স্কুল থেকেও ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় বিকাশের আর্ট গ্যালারিতে। সেইখানেই হঠাৎ একটি ছোট্ট ছেলে বিকাশকে দেখে বলে, আপনি কি এই ছবিটি এঁকেছেন? হ্যাঁ, আমি এঁকেছি। আপনার ছবি কি সুন্দর, জীবন্ত মনে হয়। আপনি কি জাদুকর? না না, আমি জাদুকর নই, তবে আমি আমার হৃদয় দিয়ে আঁকি। আচ্ছা, আপনার বয়স কত? দেখতে কিন্তু আপনি সত্যিই সুন্দর আর শক্তিশালী। বিকাশ আবার হাসে। হ্যাঁ, আমার বয়সটা কিন্তু একটু বেশি, কিন্তু বয়স তো কেবলই একটা সংখ্যা মাত্র। শারীরিকভাবে ভালো থাকার জন্যে আমি রীতিমতো প্রতিদিন ব্যায়াম করি। আপনার হাতের মাংসপেশি কত মজবুত। আপনি যোগাসন করেন নাকি? হ্যাঁ, রোজ করি। ভালো খাওয়া দাওয়া করি আর পরিশ্রম করি শরীরকে সুস্থ রাখার জন্য। আচ্ছা, আপনার ত্বকটাও কত সুন্দর। এটার কোনো কি রহস্য আছে? আরে না রে বাবা, কোনো রহস্য নেই। আমি শুধু নিজেকে সবসময় স্বাভাবিক আর সুস্থ রাখার চেষ্টা করি। তাছাড়া ওপরওয়ালার আশীর্বাদও আছে। আপনার চোখ দুটোও ভীষণ সুন্দর। চশমার ফাঁকে মনে হচ্ছে জ্যোতি বেরোচ্ছে। আপনি কি সত্যিকারেরই শিল্পী হয়ে উঠেছেন? হ্যাঁ, অদ্ভুত কথা, হেসে ফেলে বিকাশ। শিল্পীর চোখের আলোর চেয়ে তার মনের আলোর মূল্য বেশি। তোমার চোখে যা দেখেছ তা আমার হৃদয়ের আলো। আচ্ছা, আপনি তাহলে বিকাশ স্যার? ছেলেটি বলে। হ্যাঁ, আমি বিকাশ। তুমি? আমি ছোটন। এখানে স্কুল থেকে ম্যাডামরা নিয়ে এসেছে আপনার কাজ দেখার জন্যই। কিন্তু এই গ্যালারিতে তো শুধু আপনি নয়, আরও অনেকের ছবি রয়েছে। আপনাকে দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি আপনি বিকাশ স্যার। আপনার আঁকা আমি দেখেছি। স্যার, আমার একটা অনুরোধ, আমি আপনার কাছে আঁকা শিখতে চাই। আপনি শেখাবেন? নিশ্চয়ই শেখাবো, তবে আমি তো বাড়ি ছাড়া কোথাও আঁকা শেখাই না। তুমি আমার সঙ্গে বাড়ি চলো, নিশ্চয়ই শেখাবো। আপনার বাড়ি
সাথে? আমি সত্যি যাব? আরে হ্যাঁ, চলো। স্কুলে ম্যাডামের সাথে কথা বলো, তারপরে বাবা মার সাথে কথা বলো। না হলে তো জানেন, আমাদের আমাদের বাড়ির ওখান থেকে বছর বেশ কয়েক আগে একটি ছেলে গিয়েছিল, এই তো আপনারই আর্ট গ্যালারি থেকে। বোধহয় আপনি বাড়িতেই নিয়ে আঁকা শিখিয়েছিলেন। ছেলেটি পরে আমরা জানতে পেরেছি বিদেশ চলে গিয়েছে। ওর আঁকা নাকি কোটি টাকায় বিক্রি হয়। আপনার হাতে স্যার জাদু আছে। আমি ওটাই করতে চাই। এমনিতে আমার বাবা চাকরি করে, মা গৃহবধূ। আমার দিদি আছে, আমার থেকে বছর 2-3 বড়। সেও খুব ভালোবাসে, কিন্তু দিদিকে তো ছাড়বে না। কেন দিদিকে ছাড়বে না কেন? দিদি মেয়ে মানুষ না? কিন্তু বাবা, আমার বেশিরভাগ ছবি তো মেয়েদেরকে নিয়েই আঁকা। সে হতে পারে, কিন্তু আপনার হাতে পড়ে সেই ছেলেটি, নাম কি তার? তার নাম জয়। জয় তো বিরাট নাম করেছে। জয়, জয় বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ। বিকাশ খানিকক্ষণ চুপ করে থাকে, বলে, হ্যাঁ, জয়ের সেই কাটামুন্ড রহস্যর ছবিটা খুব ভালো বিক্রি হয়েছিল, অনেকগুলো কপি বেরিয়েছিল। জয় তো, হ্যাঁ, জয় কি হয়েছে স্যার? বিকাশ বলে, কিছু না, সে তো এখন বিদেশে খুব ভালোই আছে, বিয়ে করেছে, বউ বাচ্চা আছে। কিন্তু স্যার একটাই দুঃখ, ও আর ওর বাড়িতে ফিরে গেল না। ওর বাবা মাটা ওকে না দেখতে পেয়ে কি হয়েছে? মারা গেছে। ওদের তো একটাই সন্তান ছিল, জয়। ও আচ্ছা আচ্ছা, এটা খুব দুঃখের। জয় এটা একদম ঠিক করেনি। তুমি যদি আঁকা শিখতে চাও তাহলে বাবা মার সঙ্গে যোগাযোগ করো, তারপরে না হয় আমাকে এই নাম্বারে ফোন করো, আমি তোমার ঠিকানা দিয়ে দেবো, তুমি চলে এসো। তবে স্কুলেও কিন্তু আসতে পারবে না, এটা মাথায় রেখো। কেন স্যার? কারণ তোমাকে আর্ট নিয়েই তাহলে পড়াশোনা করতে হবে সারা জীবনের জন্য। শহরে গেলে তোমাকে সেই বন্দোবস্তটা আমি করে দেব। স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। ছোটন তার বাবা মাকে বলে সে বড় আর্টিস্ট হবে। বাড়িতে গিয়ে ছোটনের সে কি কান্না। স্কুল থেকে যখন বাড়ি এলো, বাবা জিজ্ঞেস করলো, কিরে কেমন হলো? বাবা, আমার একটা আর্জি আছে, বলে ফেলো, শুনে ফেলি। তোর আবার কি আর্জি রে ভাই? জিজ্ঞেস করে দিদি। দিদি তুই চুপ কর, আমি বাবার সাথে কথা বলছি। দেখো বাবা, আমি ভালো কথা বললাম। দিদির সাথে কেউ এমন ব্যবহার করে? বাবা, আমি আঁকা শিখবো, আমি বিকাশ স্যারের কাছে আঁকা শিখবো। বিকাশ স্যার? তোর মাথা খারাপ হয়েছে? কত বড় একজন আর্টিস্ট, তোর মতো হুঁদোকে কেউ আঁকা শেখাবে? ও বাবা, দেখো না। বলে কি হচ্ছে? খেপাচ্ছিস কেন ভাইকে? খেপাচ্ছি না। তোর পড়া হয়েছে? না না, এই তো পড়তে বসছি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বাবার কাছে ধমক খেয়ে বিকাশের দিদি ঘরে চলে যায় পড়তে। সামনে মাধ্যমিক, ভালো করে পড়, বুঝলি? বাবা ধমক দিয়ে বললেন। মা রান্নাঘরে রান্না করছিলেন। ভাই বোনে ঝগড়া বাঁধলে মা চট করে আসে না, কিন্তু সেই ঝগড়া যখন চুলোচুলি কাণ্ডে গিয়ে ঠেকে, তখন মা গরম খুন্তি নিয়ে আসে আর দুইজনকেই সেম জায়গায় ছ্যাঁকা মারে, পাছায়। ঠিক। বিকাশ বাবার কাছে আর্জি করার পর বাবা বেশ খানিকটা চিন্তায় পড়লেন। বললেন, ছোটন ক্লাস 7-এ পড়ে এখন, এই বয়সে ওকে বাইরে পাঠানো কি ঠিক হবে? দেখো, ও তো শিখতে চাইছে, বলো এখন তুমি কি করি বা না করতে পারো? তাছাড়া আমরা বাবা মা, ছেলে মেয়ের ইচ্ছে পূরণ করাটাও তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু বুঝতে পারছো না তুমি, বিকাশের নাম তুমি শুনেছো? বিশাল বড় আর্টিস্ট, বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা, বিদেশেও। কেন, বছর কয়েক আগে জয় গিয়েছিল না আমাদের পাড়া থেকে? হ্যাঁ, এমন যাওয়াই গেল যে ছেলে আর ফিরেই এলো না। সেই ছেলে এখন বিদেশে বিয়ে করে বউ নিয়ে সংসার করছে, বাচ্চা কাচ্চা নিয়ে। আর এখানে বাবা মাটা যে পচে মরলো, তাদের মুখাগ্নি করা, শেষ বয়সে মুখে একটু জল দেওয়া, আমাদের ছোট নমন করবে না। সবাই ওই রকম বলে রাই, পরে সব ভুলে যায়। তুমি কি চাইছো? তোমার যা ইচ্ছে, কারণ টাকা পয়সা জোগাড় তো তোমারই করতে হবে, সেটাও একটা বিষয়। বিকাশ স্যারের কাছে আঁকা শিখতে গেলে ফিজ উনি সেরকমই নেবে। তারপরে শুনলে তো স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, তার মানে আর্ট নিয়েই ছেলেকে পড়াবে। কিন্তু আমি যতদূর জানতাম, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ না করা পর্যন্ত লাইন নাকি চেঞ্জ করা যায় না। বাবা, ওসব নিয়ে উনি চিন্তা করতে বারণ করেছে। এই যে ওনার কার্ড। বিকাশের কার্ডটা বাবার হাতে ধরিয়ে দেয় ছোটন।
তোর খুব ইচ্ছে? হ্যাঁ বাবা, আমার খুব ইচ্ছে। শেষ পর্যন্ত বাবা মা রাজি হয়ে যায়। বিকাশের বাড়ির পথে ছোটন খুবই উত্তেজিত। বাবা নিজে বাড়ি পৌঁছে দিয়ে গেছে, তবে দুঃখের বিষয় বাবার সঙ্গে বিকাশ স্যার দেখা করেনি। গণ্যমান্য ব্যক্তি আমাদের মতো সামান্য চাকরিজীবীর সঙ্গে কি আর দেখা করবে? তুই বরং ভেতরে যা। কিন্তু বাবা শোন, আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি, অসুবিধে হলে আমাকে শুধু ফোন করবি, আমি এসে তোকে নিয়ে যাব। আর অবশ্যই ফোনটা কাছে রাখবি কিন্তু বাবা। ছোটন ঘাড় নাড়ে, বাবাকে জড়িয়ে ধরে। বিরাট বড় প্রাসাদ সম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে অবাক হয়ে যায় ছোটন। ছোটনের সামনে বিরাট বড় বাড়ি। বাইরের মহলটি প্রাসাদের প্রথম প্রবেশদ্বার। এখানে বিশাল একটি ফটক আছে, যা রাজকীয়তা ও ঐতিহ্যের প্রতীক। প্রধান ফটকটি লোহার গেট দিয়ে তৈরি এবং তার উপরে বিভিন্ন কারুকার্য করা আছে। ফটকের চারপাশে মোটা মোটা পাথরের স্তম্ভ রয়েছে, যা প্রাচীনকালের শক্তির প্রতীক। প্রধান ফটক পার হলেই একটি বিশাল উঠোন রয়েছে, যেখানে নানা রকম ফুলের গাছ ও ঝোপঝাড় লাগানো আছে। উঠোনের মাঝে একটি বড় ফোয়ারা আছে, যা থেকে সব সময় জল প্রবাহিত হয়। ফোয়ারার চারপাশে বসার জন্য পাথরের বেঞ্চ। অন্দরমহলটি বাইরের মহল থেকে কিছুটা ভিতরে অবস্থিত। এখানে প্রাসাদের বিভিন্ন অংশ ও কামরা রয়েছে, যেখানে পরিবারের সদস্যরা বসবাস করেন। অন্দরমহলের কেন্দ্রীয় অংশ একটি বিশাল দালান। দালানটি উঁচু ছাদ এবং মোটা পাথরের খুঁটির ওপর দাঁড়িয়ে। দালান থেকে বিভিন্ন দিকে ছড়ানো বেশ কিছু কামরা আছে, যেখানে হয়তো পরিবারের সদস্যরা থাকেন। প্রতিটি কামরার দরজার ওপরে বিশেষ রকমের নকশা করা এবং জানলা থেকে প্রকৃতির আলো আসার ব্যবস্থা। প্রাসাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো তার বিরাট বড় আর্ট গ্যালারি। গ্যালারিটি প্রাসাদের একেবারে ভেতরে, যেখানে প্রাচীন বিশাল বড় পোর্ট্রেট আর্ট রয়েছে। আর্ট গ্যালারির প্রবেশপথটি বড় এবং বিস্তৃত। দরজার ওপরে সুন্দর কারুকার্য করা। প্রবেশপথ পার হলেই বিশাল হল, যেখানে বড় বড় পোর্ট্রেট আর্টগুলো ঝুলানো আছে। প্রতিটি পোর্ট্রেটের নিচে একটি প্ল্যাকার্ড আছে, যেখানে ছবির বিস্তারিত লেখাও আছে। গ্যালারির প্রতিটি অংশে সুন্দর আলোকসজ্জা রয়েছে, যা ছবিগুলির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। প্রাসাদের প্রধান ফোয়ারাটি অন্দরমহল ও বাহিরমহলের সংযোগস্থলে। মার্বেল পাথর দিয়ে তৈরি। মাঝখানে বিশাল মূর্তি, যা থেকে জল প্রবাহিত হয়। প্রাসাদের চারপাশে বিভিন্ন প্রকার গাছগাছালি, ফুলের বাগান, ছোট্ট ছোট্ট ঝোপ এবং বড় বড় প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি করা গাছ। প্রাসাদের প্রাঙ্গণটি অনেক বিস্তৃত। এখানে হাঁটার জন্য পাথরের পথ রয়েছে, যা বাগানের মধ্যে দিয়ে চলে গিয়েছে। বিশাল জমির ওপরে অবস্থিত এই বিভিন্ন প্রকার বৃক্ষ, ফুলের বাগান এবং ছোট্ট ছোট্ট পুকুর সবকিছু মিলে প্রাসাদের একটি সত্যিকারের রাজকীয় আবাসস্থল। প্রত্যেকটি কোণে রাজকীয়তা এবং ঐতিহ্যের ছোঁয়া, যা দেখে মনে হতে যেন বহু পুরনো যুগের কোনো একটা বাড়িতে এসে দাঁড়িয়ে পড়েছে ছোটন। কি চলে এসেছো? ছোটন দাঁড়িয়েছিল ঠিক ফোয়ারাটার সামনে। হঠাৎ করে পেছন দিক থেকে বিকাশ স্যারের ভারী কণ্ঠস্বর রীতিমতো কেঁপে ওঠে। হ্যাঁ, এটাই তো আপনার বাড়ি? দারুণ দারুণ সুন্দর। হ্যাঁ, এটাই আমার বাড়ি। আমি এখানেই কাজ করি আর আর্ট শেখাই। বিকাশের বাড়ির বাইরের বিভিন্ন অংশের গাছপালা আর ফুলের বাগান। বাড়ির সামনে চমৎকার জলাশয় আর ফোয়ারা। এই জলাশয়টা আমার খুব প্রিয় স্থান। এখানে বসেও আমি অনেক সময় ছবি আঁকি। হ্যাঁ, আপনার ছবির মধ্যে মনে হচ্ছে আপনার বাড়ির চারপাশের কিছু কিছু শোভা আপনি মাঝে মধ্যেই তুলে ধরেন। বাহ, তুমি তো দেখছি আমার বিরাট বড় ফ্যান। আর ফ্যানেদের ছবি আঁকাতে আমি খুব আগ্রহী হই। বাড়ির ভেতরে ঢুকে ছোটন আরও মুগ্ধ হয়। ভেতরটা তো মার্বেল পাথরের সম্পূর্ণ। বিশাল ঝাড়বাতি আছে আর কত রকমের যে আর্ট পিস। এই দেখো, এটা আমার গ্যালারি। এখানেই আমি আমার সমস্ত কাজগুলোকে সঞ্চিত করে রাখি। এই ছবিগুলো আমার জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতিচ্ছবি। আপনার সব ছবিগুলোই কেমন যেন জীবন্ত আর ভীষণ সুন্দর।
গ্যালারির দেওয়ালে একটি ছবি ছিল, যেখানে একজন বৃদ্ধ মানুষ একটি ছোট্ট মেয়ের হাত ধরে হাঁটছে। ছবিটির প্রতিটি আঁচড়ে মনে হচ্ছে যেন সত্যিই তারা বাস্তবে হেঁটে চলেছে। এই ছবিটি কি আপনার নিজের কোনো স্মৃতি থেকে আঁকা? হ্যাঁ, এটা আমার বাবার সঙ্গে আমার স্মৃতি। আমি আমার অনুভূতিগুলোকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। হ্যাঁ, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে স্যার। আপনি আমাকে সব শেখাবেন তো? নিশ্চয়ই ছোটন, আজ থেকে তুমি আমার শিক্ষার্থী, আমি তোমাকে সব শেখাবো। ছোটন বিকাশের বড় বাড়ি এবং আর্ট গ্যালারির প্রতিটা কল্পনাকে জীবন্ত প্রতিচ্ছবিতে দেখতে পেয়ে মুগ্ধ হয়। সে জানতো বিকাশের কাছ থেকে সে তার স্বপ্ন পূরণের পথ খুঁজে পাবে। ছোটন বিকাশের গ্যালারিতে প্রবেশ করার পর ছবি দেখতে দেখতে একটি বিশেষ চিত্রের সামনে এসে থমকে যায়। ছবিটিতে একটি জলাশয়ে বসে একটি ছেলে মাছ ধরছে। তার পাশের ছবিটিতে একটি রমণী কলসি কাঁখে পুকুর পাড়ে দাঁড়িয়ে, আর তার পাশে একটি বৃদ্ধা রমণী ফুটন্ত হাঁড়িতে ভাত রান্না করছে, যেখানে প্রজ্বলিত অগ্নিশিখা তার ভাতের হাঁড়িকে এমনভাবে স্পর্শ করছে যে চোখের পলকে দেখে মনে হবে দাও দাও করে আগুন জ্বলছে। কি অপূর্ব না, দারুণ! তখনই মনে হলো ছোটনের। জলাশয়ে বসে মাছ ধরা ছেলেটি হঠাৎ ছিপ হাতে কি তার দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো কেমন অস্বাভাবিক। মনে মনে কথাটা চিন্তা করলো ছোটন। চোখটাকে ভালো করে ডলে নিল। হয়তো এরকম জীবন্ত পোর্ট্রেট আর্টের সামনে দাঁড়িয়ে এসে সবটাকেই জীবন্ত বলে মনে করছে। প্রমাণ সাইজের বড় বড় ছবি দেয়ালে, সমগ্র দেয়াল জুড়ে। আর মানুষগুলোর আকারও ঠিক পরিপূর্ণ একটি মানুষের মতোই। আচ্ছা, এটা কি সত্যি নাকি আমারই কিছু একটা? ছোটনের চোখ এবার সেই বৃদ্ধা রমণীর দিকে, যিনি হাঁড়িতে ভাত রান্না করছেন। দেখে মনে হচ্ছে সত্যিই তিনি ভাতের হাঁড়ির ভেতরে হাতা ঢুকিয়ে বারবার নাড়াচ্ছেন সেটাকে। সহ্য করতে পারছে না ছোটন। মনে হচ্ছে সমস্ত ছবিগুলো ওকে গিলে খাবে। হে কি, স্যার স্যার, আপনি কোথায়? স্যার, বাঁচাও, কেউ আছে? বিকাশ দ্রুত ছুটে আসে। হে কি, চিৎকার করছো কেন? কি হয়েছে? স্যার স্যার, ওরা কি জীবন্ত? স্যার, ছেলেটা, ওই বৃদ্ধ মহিলাটি, ওই মেয়েটা, সবাই কি নড়ছে? ওফো, এই সব ছবি শুধু আমার সৃষ্টিশক্তির প্রতিফলন, বাস্তবে কিছু নয়। কিন্তু কিন্তু আমি তো দেখলাম, আমি সত্যি। তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, কিছুটা বিভ্রান্তও হচ্ছ। মনে রেখো, ছবির মধ্যে অনুভূতি একবার ঢুকিয়ে দিতে পারলে তাতে বাস্তবের ছোঁয়া আসে, কিন্তু সেটাকে বলি কল্পনা। আমি আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। হাঁপ ছেড়ে বলে ছোটন। তোমাকে বুঝতে হবে, শিল্পীর কাজ হলো জীবনের প্রতিচ্ছবি আঁকা। আমরা এমন কিছু সৃষ্টি করতে চাই যা দর্শকের মনে গভীর ছাপ ফেলে। তুমি ভালোভাবে ছবি দেখে অনুভব করার চেষ্টা করো, তবে ভয় পেয়ে যেও না। ছোটন বিকাশের কথাগুলো শুনে কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারল একজন শিল্পী তার সৃষ্টিকে জীবন দিতে পারে, কিন্তু সেই জীবন কেবলমাত্র ক্যানভাসে এবং অনুভূতিতে সীমাবদ্ধ। ছোটন আবার নতুন উদ্যমে বিকাশের কাছ থেকে শেখার জন্য প্রস্তুতি নেয়। গ্রামের বাড়িতে ছোটনের বাবা মা প্রতিদিনই তার ফিরে আসার অপেক্ষায় থাকে। পৌঁছে ছেলে ফোন করেছিল, বেশ কয়েকদিন কথা বলেছিল। তারপরে স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই ছেলে এতই ব্যস্ত যে খুব একটা ফোনও করে না, কথাও বলতে পারে না। আজ প্রায় বছর 3 হয়ে গেল ছোটন গিয়েছে শহরে। নেই নেই করে আর 1 বছর পরে সে মাধ্যমিক দেবে। যেই শহরে ছোটন থাকতো সেই শহরে একদিন আর্ট গ্যালারির এক্সিবিশন রাখা হয়, যেখানে বলা হচ্ছিল এই গ্রাম থেকে উঠে আসা বহু ছেলে মেয়েদের ছবি প্রদর্শিত হবে। ছোটনের বাবা মা ভীষণ আগ্রহী। চলো আমরা বরং যাই, দেখি আমাদের ছেলের কোনো ছবি হয়েছে কিনা। যে বলো, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু ছবির থেকে তো ছেলেকে দেখতে ইচ্ছে করছে। কতদিন যে। মা, কি যে বলো? ভাই গিয়েছে একটা ভালো কাজে, অনেক বড় মানুষ হয়ে ফিরবে, দেখো, তোমাদের মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ, যেমন তুমি মুখ উজ্জ্বল করলে। 3 বছরে 2বার মাধ্যমিক দিলে, 2বারই ডাব্বা খেলে। বাবা, তুমি সবসময় আমাকে কেন এমন করে বলো বলো তো? রাগ করে মেয়ে ঘরে চলে গেল। চলো, আমিও শুনেছি, মেয়েটাকে কি নিয়ে যাব?
না না, ওকে নিয়ে যাওয়ার দরকার নেই, ও গেলে বাড়ি পাহারা দেবে কে? আর্ট গ্যালারিতে প্রবেশ করার পর তারা বেশ অবাক। বড় বড় পোর্ট্রেট, যেখানে কত সুন্দর সুন্দর ছবি রয়েছে। অনেক বড় বড় ছবি দেওয়ালে টাঙানো। আরে হে দেখো, হে দেখো, এখানে আমাদের ছোটনের নাম লেখা। দেখো, হ্যাঁ তাই তো, এই ছবিটাতে দেখে একেবারে আমাদের ছোটনের মতোই লাগছে। ছেলেটি কিরকম ভয় পেয়ে আছে দেখো, মুখটা এমন খোলা, আলা চিব্বাটা পর্যন্ত কত সুন্দর করে এঁকেছে। দাঁড়িয়ে আছে বিশাল গ্যালারির মধ্যে, চারদিকে ছবি। বাহ, এই ছবি কি আমাদের ছোটন এঁকেছে? হ্যাঁ, আমাদের ছোটনই এঁকেছে। কি সুন্দর কল্পনায় এঁকেছে, দেখে মনে হচ্ছে ছোটন যেন কোনো কিছু দেখে ভয় পেয়েছে। যেই ছেলে আমার সবসময় হাসি খুশি থাকতো। তখনই আর্ট গ্যালারির কিউরেটর তাদের দিকে এগিয়ে আসে। আপনারা কি এই ছবিটা সম্পর্কে কিছু বলছেন? হ্যাঁ, এই ছবিতে যে রয়েছে সে সম্পূর্ণ আমার ছেলে, আমার ছোটনের মতো দেখতে। এই ছবিটি যে শিল্পী এঁকেছেন তিনি তো এই গ্রাম থেকেই শহরে গিয়েছেন। এই ছবিটা তারই অভিজ্ঞতার প্রতিফলন। নাম তো লেখা আছে নিচে, দেখুন, বিকাশ স্যারের পাশেই তার নামটা ছোট্ট করে লেখা। হ্যাঁ, আমাদের ছেলের নামটাই লেখা, কিন্তু ছবিটার মধ্যে কিরকম একটা ভয় ফুটে উঠেছে না? কিউরেটর বললেন, এই শিল্পী জীবনের বিভিন্ন পর্যায়ে ভয় আর উদ্বেগ তার ছবিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন হয়তো। এটা হয়তো তার কাছে অভিজ্ঞতা আর চ্যালেঞ্জ, নতুনভাবে অনুপ্রাণিত করার মানুষকে। হ্যাঁ হ্যাঁ, এইটার ছবি আমাদের ছোট নিয়ে এঁকেছে। অবশ্যই অবশ্যই, আমাদের আমাদের সঙ্গে একটু দেখা করানোর ব্যবস্থা করুন না, বলে তার মা। যদি চান তাহলে নিশ্চয়ই শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। বাবা মা কৃতজ্ঞতার সঙ্গে মাথা নাড়লেন। তারা বুঝতে পারল ছোটন নয়, বিকাশ অন্যান্য বিভিন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েও নতুনভাবে আঁকা শেখাচ্ছে এবং ছবির মাধ্যমে জীবনের বাস্তব অভিজ্ঞতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এই নিন, কথা বলুন। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার, আমার ছেলের ছোটন, আজকে তার ছবি। হ্যাঁ, দেখেছেন ছবিটা কত সুন্দর এঁকেছে? হ্যাঁ স্যার, একটু যদি কথা বলানো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো হ্যালো, বাবা মা। কি বাবু, তোর কণ্ঠস্বরটা এমন ঘ্যাস ঘ্যাসে কেন লাগছে? কই, আমি তো ভালো আছি, খুব ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি বাবা। তুই বাড়ি কবে আসবি? এখন তো বাড়ি যেতে পারবো না বাবা, আমার এখন অনেক কাজ, অনেক ছবি আঁকতে হবে আর অনেক কিছু। হ্যাঁ, পড়াশোনাটা মন দিয়ে করিস, সামনে মাধ্যমিক। দেখুন, ও বেশি কথা বলতে পারবে না, ও ছবি আঁকছে তো, তা পরে কথা বলবেন খুনি। অনেক ধন্যবাদ স্যার, আমাদের ছেলেটাকে আপনি একদম নিজের মতো করে। ফোনটা কেটে দেয় বিকাশ। রমেশ একটি শক্তপোক্ত ছেলে। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। শরীরে মেহনতের চিহ্ন ফুটে ওঠে। কাঁধ প্রশস্ত, হাত বলশালী, চোখে আত্মবিশ্বাসের ঝলক। রমেশের মাথার চুল কালো, সাধারণত তা ছোট করেই কাটে সে। তার ঠোঁট পাতলা আর মুখে সবসময় একরকম কঠিনতা। ব্যবসার কাজে তার দৃঢ়তা সততার প্রতিফলন ঘটায়। রমেশ, একটি বিরাট বড় গ্যালারি আছে তার। গ্রামে বাবা মাকে রেখে এসে ব্যবসা করতে চেয়েছিল সে, সেটাই সে করছে। কি রমেশ, কি খবর? এই যে ঘনাদা, আর খবর, ব্যবসা খুব একটা ভালো নেই, কেনাকাটা খুব একটা হয় না, সবাই তো এখন অনলাইনে। তা তুমিও শুরু করে দাও অনলাইনে, গ্রুপ খুলে ফেলো, ওখানেই বেচো। না, আমার আবার এই অনলাইনে পেমেন্ট পছন্দ হয় না ঘনাদা, আমার হাতে হাতে। তা সেটাই করো, যারা নিতে চায় তাদের বাড়িতে পৌঁছে দিয়ে হাতে হাতে টাকা নিয়ে নেবে। শোনো, আগের ছবিগুলো বিক্রি হয়েছে? হয়েছে 3-4টে কপি। তা সেই টাকাটা আমি তো পাঠিয়ে দিয়েছিলাম ঘনাদা বৌদির হাতে। দেখেছো, তোমাদের বৌদির এত ভুলো মন, আসলে ওষুধ খায় তো 1000 ঘন্টা, বোধহয় ভুলে গিয়েছে। আমি চেকে দিয়েছিলাম দাদা, আছে, আর আমার কাছেও প্রমাণ আছে সেই চেক ইস্যুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে কি আমি তো প্রমাণ চেয়েছি? মনে মনে রমেশ বলে, ঢ্যাম না শালা, প্রমাণ না থাকলে তুমি কি মারতে এসেছো? তুমি কি অতই বোকা? আগের বার নগদ টাকা দিয়ে এসেছিলাম বৌদির হাতে, বৌদি গুলে মেরে দিল পাক্কা 45,000 টাকা, আমাকে আবার গচ্ছা দিতে হয়েছিল। এবার পুরো প্রমাণ রেখে কাজ করেছি। দাদা, নতুন কোনো ছবি আছে কি? হ্যাঁ হ্যাঁ, শুনছি খুব শিগগিরই আসবে নতুন একটি ছবি। অ্যাক্সিডেন্ট হয়ে গেল,
যার ছবি বেচে তুমি বড়লোক হলে, সেই মানুষটি। কি করে? আরে ওটাই তার জীবনের শেষ গ্যালারি ছিল। বয়স তো নেহাত কম হয়েছিল না, প্রায় 75-এর কাছাকাছি। আর সেই ছবিটা কেমন হবে যেন এহাত ওহাত হয়ে আমার কাছে আসবে। তাহলে পরে অসুবিধা হবে না তো দাদা? আরে কিচ্ছু অসুবিধা হবে না। চোরাই মালের কায়দা করে সবাই বড়লোক হয়ে যাচ্ছে। আর ওই ছবি তো একটি কপি না, অনেকগুলো হার্ড কপি আসবে আমার কাছে। সেগুলোই আমি তোমায় দেবো খুনি কয়েকটা বিক্রি করার জন্য। এক একটা ছবি লাখ ধরেকে বিক্রি করতে পারবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি বাড়ি গিয়ে তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি। এই মায়া কেমন আছে? মায়ার কথা শুনে চোখটা কেমন যেন হয়ে যায় রমেশের। মায়া রমেশের বিবাহিতা স্ত্রী, অপরূপ সুন্দরী নারী, যার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা, মাথার চুল লম্বা, কোমর পর্যন্ত চলে আসতো। মায়ার চোখ ছিল গভীর আর বড়, যা দেখে মনে হতো যেন সেই চোখের মধ্যেই হারিয়ে যেতে হয়। ঠোঁট গোলাপি আর নরম, সবসময় মুখে হাসি ফুটে থাকতো মায়ার। মায়ার শরীর সুশ্রী, কোমর সরু, আর প্রত্যেকটা অংশই মাধুর্যপূর্ণ। রমেশ আর মায়ার সম্পর্কের প্রথম দিকে একে অপরকে তারা অনেকটা সময় দিতে পারত, কাটাতে পারত, উপভোগ করতে পারত। কিন্তু হঠাৎ করেই যে কি থেকে কি হয়ে গেল। এত পরিমাণে কাজের প্রেশার বাড়লো রমেশের। তখন প্রচুর ছবি বিক্রি করেছে রমেশ, প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু মায়াকে উপযুক্ত সময় দিতে পারেনি। মায়া আর রমেশের মধ্যে সেই গভীর সম্পর্কটা, একে অপরের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। ওই রাতে মায়া একটি লাল রঙের শাড়ি পরেছিল, যা তাকে আরো মোহনীয় করে তুলেছিল। রমেশ মায়ার পাশে বসে, তার চোখে চোখ রেখে হাসে, তার চোখে ভালোবাসার ঝিলিক। রমেশ তার হাত ধরে মায়ার কোমরে স্পর্শ করে, যেটা মায়াকে একরকম আনন্দের অনুভূতি দেয়। মায়া লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু তার হৃদয়ে উত্তেজনার ঢেউ। রমেশ মায়ার কাঁধে আলতো করে চুম্বন করে। মায়া তার চোখ বন্ধ করে। রমেশের উষ্ণ স্পর্শে বিভোরিত হয় সে। তাদের মধ্যে গভীর সংযোগ ছিল, যা তাদের আরো কাছে নিয়ে আসে। মায়া তার হাত দিয়ে রমেশের চুলে আলতো স্পর্শ করে। মনের সব চিন্তা দূর হয় রমেশের। রমেশ মায়ার কোমর জড়িয়ে ধরে। তাদের মধ্যে অসীম ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। সেই রাতে জীবনের একটি মধুর স্মৃতি হয়ে থাকে তাদের। কখনো ভুলতে পারবে না রমেশ। রাতটা বিয়ের পরপরই তাদের জীবনে এসেছিল। ভালোবাসা ছিল, কিন্তু সেই মধুর স্মৃতি দিয়ে পূর্ণ হয় সবটা, আর সম্পর্কের শীতলতা দূর হয়। কিন্তু এইভাবে আর কদিন? মায়া যা শুরু করেছে, তাতে ওই ভালোবাসা বারবার পুনঃ পুনঃ প্রকাশ করতেও তো শেষ পর্যন্ত একটা মনের মধ্যে ঘৃণা সৃষ্টি হচ্ছিল রমেশের। সবাই জানতো রমেশ আর মায়া একে অপরের পরিপূরক। কিন্তু সকালে একদিন মায়া যাচ্ছিল বাজারে। শহরে একটি ছোট্ট জায়গায় তারা বাড়ি কিনেছিল। রমেশের ব্যবসাপত্র বেশ ভালোই চলছিল। একতলা বাড়ি, 2টো রুম, একটা রান্নাঘর। তবে তাদের বাড়িটি ছিল শহরের ঘিঞ্জি একটি গলির মাঝখান থেকে, যেখানে মাঝে মাঝে রমেশের আর্ট গ্যালারির জন্য ছবি আসতে গেলেও গাড়ি ঢুকতে পারত না। পুরনো ঘিঞ্জি গলির সামনে একটি বাড়ি ছিল, অনেকটা পোড়ো বাড়ির মতো। বেশ বড় বাড়ি, গাছপালায় ঢাকা। মনে হচ্ছে বট গাছের শেকড় বাড়িটাকে উপড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। আর বাড়িটার গোটা জায়গাতে এমন করে শেকড়টা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, যাতে মনে হচ্ছে এই বাড়িটাকে কেউ ভাঙতেও পারবে না। বটগাছের শেকড়গুলোয় কোদাল কুড়ুলের আঘাত পড়লেই সেগুলো দৌড়িয়ে এসে খুবলে খাবে সেই আঘাত প্রাপ্ত করা ব্যক্তিকে। এই বাড়িটা ভাঙা নিয়ে কারো কোনো হেলদোল নেই। এমন জায়গায় অবস্থিত যেখানে কোশ্মিনকালেও বোধহয় কোনোদিন ফ্ল্যাট বাড়ি ওঠার মতো চিন্তাভাবনা নেতা হাতাদের মাথাতেও আসবে না। সেইখানেই মায়া একদিন দাঁড়িয়ে পড়ে। বাড়ির বাইরে ভাঙা চোরা সাইনবোর্ড, বিকাশ সান্যাল এই নামে। এই নামটিকে দেখে মায়া দাঁড়িয়ে পড়ে এবং দেখতে থাকে সেই বিকাশকে, একজন চিত্রকরকে, যাকে দেখার ইচ্ছে ছিল মায়ার।
কিন্তু সে মেয়ে বলে দেখতে পারেনি। অবাক চোখে মায়া তাকিয়ে থাকে বিকাশের দিকে, কেননা এতদিন ধরে সে যাতায়াত করছে, কোনোদিন তো এমনভাবে বাড়িতে কাউকে সে দেখেনি। বিকাশ এই শহরে এসেছে এখন তার নতুন আঁকার অভিজ্ঞতা অর্জন করতে। বিকাশ একটা বিরাট বড় পোর্ট্রেট আর্ট আঁকছিল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। মায়ার চোখটা সেখানেই আটকে যায়। মায়া ভাবতেই পারেনি যে এখানে কেউ থাকতে পারে। নিজের উৎসাহ এবং কৌতূহলকে নিবৃত্ত করার জন্য মায়া নিজেই এগিয়ে যায়। নমস্কার, শুনছেন? বিকাশ পেছন ঘুরে তাকায়। হ্যাঁ বলুন। আপনি খুব সুন্দর ছবি আঁকেন। ধন্যবাদ। আপনি আসবেন ঘরে? না না, আমি বাজার করে ফিরছি। আপনার এই ছবি দেখে মুগ্ধ হলাম। এত বছর এই শহরে রয়েছি, এই রাস্তা দিয়ে যাতায়াত করি রোজই। বাজারঘাটটা আমারই করতে হয়, কিন্তু এই বাড়িতে তো কোনোদিন কোনো লোককে দেখিনি। তাছাড়া বটগাছে ঘেরা এই বাড়িটা অনেকটা ভুতুরে বাড়ির মতো। ভূত নিয়েই তো আমার কাজ। অবাক হয়ে যায় মায়া। মানে? মনে হচ্ছে আপনি আমার নাম শোনেননি। মাফ করবেন, ছবি থেকে নিজেকে অনেকটা দূরেই রাখার চেষ্টা করি। ছবি মানে আমার কাছে একটা আতঙ্ক। বলেন কি? ছবি হলো গিয়ে সৃষ্টি, এটা আবার আতঙ্ক কেন হবে? এখানে শিল্পী তার মনের ভাবকে ফুটিয়ে তোলে। তুলতে পারে হয়তো, কিন্তু আমার ভয় করে। আজ বরং আসি। বলে মায়া চলেই যাচ্ছিল। বিকাশ বলে, আপনি কিন্তু খুব সুন্দর। চাইলে আমি আপনার একটা পোর্ট্রেট আর্ট এঁকে দিতে পারি। আমার কাছে প্রচুর স্টুডেন্ট আসে আঁকা শিখতে। সব এখন বিদেশ থাকে, রীতিমতো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকতে পারে। তারা ফিরে আসে, বাবা মাকে দেখে। সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার না। আমার কাজ তাদেরকে উচ্চশিক্ষা দিয়ে আমার শিক্ষাটা তাদের মধ্যে প্রবেশ করানো। যেমনভাবে আমি আমার যুবক যুবতী কত স্টুডেন্টদের বড় করেছি, তারা এখন প্রত্যেকে কোটিপতি হয়ে গিয়েছে। হ্যাঁ, হতে পারে হয়তো। আচ্ছা, আপনি তো সেই বিকাশ, তাই না? সেই বিকাশ বলতে? না, আপনার বয়সটা কিন্তু বেশ, তবু আপনাকে কত যুবক যুবক লাগে। আর্টিস্টরা কখনো বুড়ো হয় না। আপনার নাম কি? আমার নাম মায়া। কথা বলে বেশ ভালো লাগলো। প্রত্যেকদিন সকালে মায়া বাজারে যাবার সময় বিকাশের সাথে কিছুক্ষণ কথা বলতো। ধীরে ধীরে কথোপকথনটাই ব্যক্তিগত হয়ে ওঠে তাদের মাঝে। রমেশ মায়াকে উপযুক্ত সময় দিতে পারে না। প্রত্যেক দিন গ্যালারিতে ছবি আসে, আর সেগুলোই বিক্রি করতে করতে তার দিন চলে যায়। রাতেও মাঝে মাঝে ফেরে না। মায়ার জীবনের একটি স্থান শূন্য হয়ে পড়েছিল, যেখানে বিকাশের সৃজনশীলতা তাকে মুগ্ধ করে। আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনোই কাউকে কিছু জানাই না। আমার স্বামী রমেশের একটি আর্টের দোকান আছে। আর্টের মানে মানে এই যে আপনারা আর্টিস্ট, আপনারা কত রকমের ছবি আঁকেন, তা আমার হাজবেন্ড সেসব ছবি নিয়েই কারবার করে। বিক্রি করে? হ্যাঁ, ছবিগুলো বিক্রি করে। কত রকম আসে? প্রচুর প্রচুর ছবি আসে। জানেন, এক একটা ছবি 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ এরকমও তো বিক্রি হয়েছে। বাহ, তা আপনার স্বামী তো বলতে হবে তাহলে কোটিপতি। আরে না না, শুধু কি আমার স্বামীর হাত থাকে নাকি? ওই একটা ছবি নিয়ে আসার পেছনে কত লোকের হাত থাকে জানেন বিকাশবাবু? কিছু কিছু ছবি চোরাইতেও আমার স্বামী আনে। এই ঘনা কাকা বলে একজন আছে, তার মাধ্যমে। তা আপনার স্বামী সেগুলোকে বিক্রি করে কেন? পুলিশে খবর দিতে পারে না? কেন? সবাই নিজের আখের গুছিয়ে নিতে ব্যস্ত, আমার স্বামী সেখানে একটু গেলে অসুবিধে কোথায়? বিকাশ বলে, তবুও শিল্পীর সৃষ্টি নিয়ে এইসব কথা বলা নিশ্চয়ই ঠিক না। কারণ একজন চিত্রশিল্পী তার ছবির মধ্যে সম্পূর্ণটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। চারপাশে থাকা ক্যানভাস, তুলি, এইসব দিয়ে ছবি আঁকতে কতটা খাটনি করতে হয়। আপনার ছবিগুলো সত্যিই অসাধারণ। আমি কখনো বুঝতে পারিনি আপনি যে এতটা প্রতিভাবান। আসলে এর আগে তো আপনার সঙ্গে আমার কথা হয়নি। ধন্যবাদ। আমি ছবি আঁকতে ভালোবাসি, আমার হৃদয়ের অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করি। আপনার প্রত্যেকটা কাজই জীবন্ত। আচ্ছা, প্রতিটি চিত্রকর্ম যেন কথা বলে আপনার। থ্যাঙ্কস। এতটা কাজের প্রশংসা না করলেই নয়, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। কিন্তু মায়া বিকাশের একটি চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে, যেখানে একটি মহিলার চিত্র রয়েছে।
ছবিটা দেখে মায়ার মনে হচ্ছে যেন তারই প্রতিচ্ছবি। মায়ার চোখে জল চলে আসে। বিকাশ, এই চিত্রটা খুব সুন্দর, আমি নিজেকেই এতে দেখতে পাচ্ছি। হ্যাঁ মায়া, এই ছবিতে তুমি আমার অনুপ্রেরণা। এই ছবিটা বিশেষ করে তোমার জন্য। মায়ার হৃদয় গভীরভাবে স্পর্শ করে সেই কথা। চোখে জল চলে আসে তার। বিকাশ তার কাছে এসে তার চোখের জল মুছে দেয়। তোমার চোখে জল কেন মায়া? আমি তো তোমায় কষ্ট দিতে চাইনি। না বিকাশ, এই জল কষ্টের নয়, আনন্দের। তোমার মতো মানুষ একজন আমার জীবনে এসেছে, আমি সত্যিই ভাগ্যবান। বিকাশ মায়ার হাত ধরে। তাদের চোখে চোখ পড়ে যায় এবং একে অপরের মধ্যে তারা আলতো করে চুম্বন করে। মায়া তার দিকে তাকিয়ে থাকে। মায়া, তুমিও আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তুমি সেটা জানো না? আমি জানি বিকাশ। বিকাশ মায়ার কোমর জড়িয়ে ধরে। মায়া লজ্জায় চোখ বন্ধ করে। তার হৃদয় দ্রুত গতিতে ধকধক করতে থাকে। বিকাশের স্পর্শে মায়ার মন শান্ত হয় এবং শরীরের ভেতরে তীব্র যৌনাকাঙ্ক্ষা অনুভূত হয়। আমি বোধহয় তোমার সান্নিধ্যে শান্তি পেতে শুরু করেছি বিকাশ। আমিও তাই। তুমি আমার জীবনে নতুনভাবে চিত্রকর হয়ে ওঠার আলো সঞ্চয় করছো। একে অপরের মধ্যে মগ্ন হয়ে পড়ে ওরা দুইজন। স্টুডিওর মধ্যে বসে তাদের গভীর সংযোগ উষ্ণ থেকে উষ্ণতর হয়ে ওঠে এবং কখন যেন বিগলিত হয়ে তারা একে অপরের মধ্যে প্রবেশ করে ফেলে সেই আদিম রিপুর লীলায়। মায়া, তুমি এখানে কি করছো? এই লোকটাকে! হঠাৎ চমকে ওঠে মায়া। শরীরের শাড়িটা কোনো রকমে আলতো করে গায়ের ওপর ছিল। তার আড়ালে লুকিয়ে থাকা তার অন্তর্বাসের ঢাকা অংশগুলো সবটাই যখন রীতিমতো বিকাশের সান্নিধ্যে এবং বিকাশকেও ওই রকম আদিম অবস্থায় দেখে রীতিমতো হকচকিয়ে যাওয়া রমেশ। মায়া চমকে ওঠে, তার মুখ শুকিয়ে যায়। সে বলে, রমেশ শোনো শোনো। আর কি শুনবো? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। বিশ্বাসঘাতিনী, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। রমেশ, আমি সত্যি বলছি, দেখো আমাদের মধ্যে সম্পর্কের একটা শীতলতা এসে পড়েছে। ওই সময় বিকাশ আমার জীবনে আসে। ও আমার জীবনকে... তুমি কি বলতে চাইছো? তুমি এই বুড়ো লোকটার প্রেমে পড়েছো? ইনি বুড়ো নয় রমেশ, ইনি সেই মানুষটি যার ছবি বিক্রি করে। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি কি চাও? আমি বিকাশকে ভালোবাসি আর আমি ওর সঙ্গেই থাকতে চাই। রমেশ হতবাক হয়ে যায়। তার চোখে হতাশা এবং বিশ্বাসঘাতকতার ছায়া। তুমি জানো তুমি কি বলছো? আমাদের এত বছরের সম্পর্ক, আমাদের সুখের মুহূর্ত সব মিথ্যে মায়া। না রমেশ, আমাদের সম্পর্কের অনেক সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা একে অপরের থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। তুমি তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত এত যে আমি একা হয়ে গিয়েছি। তুমি আমায় আগে বলনি কেন? আমরা একসঙ্গে সমস্যাগুলো মিটিয়ে নিতে পারতাম। আমি চেষ্টা করেছিলাম রমেশ, কিন্তু তুমি আমার কথা শুনতে চাওনি। আমার সঙ্গে বিকাশের কাছে আমি নিজেকে খুঁজে পেয়েছি। রমেশের মন ক্রোধে পূর্ণ হয়। সে মায়াকে ছেড়ে দিতে চায় না। তার হৃদয়ে গভীর প্রেম এবং প্রতিশ্রুতি ছিল। না মায়া, আমি তোমায় ছাড়তে পারবো না। তুমি আমার স্ত্রী, আমি তোমায় ভালোবাসি। আমি আমাদের সম্পর্ককে পুনরায় মেরামত করব। দেখো, আমি সবকিছু ভুলে যাব। আমি কিচ্ছু দেখিনি মনে করব। রমেশ, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বিকাশের সঙ্গেই নতুন করে জীবন শুরু করব। রমেশের চোখে জল আসে। বিকাশ ততক্ষণে উঠে তার পোশাক পরে নিয়েছে। বিশ্বাস ভেঙে গিয়েছে রমেশের। তার হৃদয়ে গভীর শূন্যতা। মায়া, আমি জানি না তোমায় কিভাবে ছাড়বো, কিন্তু যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে আমি তো কিছু করতে পারবো না। কারণ মন থেকে ত্যাগ হয়ে গেলে সেই জায়গা কখনো আর পূর্ণ করা যায় না। মায়ার চোখে জল আসে। রমেশের প্রতি তার ভালোবাসা, কৃতজ্ঞতা ছিল, কিন্তু এই মুহূর্তে সে তার নিজের সিদ্ধান্তে অটল। রমেশ, আমি তোমায় শ্রদ্ধা করি। তুমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলে, কিন্তু আমার জন্যে এখন নতুন জীবনের প্রয়োজন। ঠিক ঠিক বলেছ। রমেশ ধীরে ধীরে মাথা নাড়িয়ে চলে যায়। রমেশকে খবর দিয়েছিল ঘনা কাকা। নতুন ছবির একটি ডিজাইনিং নিয়ে এসেছিল সে মায়ার কাছে। বাড়ি এসে সেই ডিজাইনটা মায়াকে আগে দেখাবে, কারণ সেই ছবিগুলোকে যেই গ্যালারির মধ্যে রাখা হয়
এবং চারিদিকে যেই বন্ধনটা দিয়ে ঘেরা হয় এক একটা ছবিকে, সেই আর্টগুলো মায়া নিজে পছন্দ করে দেয়। কাঠের ওপরে সুন্দর কারুকার্য করা ফ্রেমের ভেতরে থাকা ছবিগুলো আরও তার শোভাটাকে বাড়িয়ে তোলে। ঘনা দেখতে পেয়েছিল মায়া হেঁটে চলেছে সেই পুরনো বাড়িটির দিকে। ফোন করতেই রমেশ এসে হাজির হয়ে যায় এবং তাৎক্ষণিক নিজের চোখে দেখা এসব দৃশ্য কল্পনা এবং বাস্তবের সঙ্গে কেমন যেন মাথাটা গুলিয়ে গিয়েছিল রমেশের। মায়া বিকাশের সঙ্গে নতুন জীবনের জন্য পা বাড়ায়। বিকাশ বলে, তুমি যে এত শিগগিরই সিদ্ধান্ত নিয়ে নেবে এটা আমি সত্যি আশা করতে পারিনি। বিকাশের স্টুডিওতে মায়া একা। বিকাশ বাইরে গিয়েছে কিছু কাজের জন্য। মায়া স্টুডিওর এক কোণে লকড দরজা খুঁজে পেয়েছে। মায়াকে বিকাশ নিয়ে এসেছে তার প্রাসাদ সম সেই বাড়িতে। শহরে আর্ট গ্যালারির কাজ হয়ে গিয়েছে, না শোটা আর হয়নি। যে উদ্যোক্তা শো করতে চেয়েছিলেন তিনি করলেন না বিশেষ কোনো কারণে। বিকাশের সঙ্গে সঙ্গে আরও অনেকজন আর্টিস্ট ছিলেন যারা নিজেদের চিত্র প্রদর্শনী করতেন। তাদের মধ্যে কেউ একজন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, তাই আর সেই শোটা হয়নি। ততদিন মায়ার সঙ্গে বিকাশ একসাথেই ছিল। প্রত্যেকটা রাত বিগলিত ভালোবাসা, এমনকি মায়াকে সামনে দাঁড় করিয়ে রেখে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে ছবিও এঁকেছে বিকাশ। আর পারতে পারতে জেগে উঠেছে মায়া বিভিন্ন রকমের অবতার হয়ে। বিরাট বড় প্রাসাদ সম বাড়িটার সামনে এসে মায়া বেশ খানিকক্ষণ হকচকিয়ে গিয়েছিল। কত বড় লোক এই মানুষটা, কত বড় তার বাড়ি। কেন সেই ছোটবেলায় দেখা হলো না বিকাশের সঙ্গে মায়ার? ছোটন যখন বিকাশের সঙ্গে চলে এসেছিল তখন মায়াও তো বায়না করতে পারতো তার সাথে আসতে। বিকাশ স্যারের তখনই কত বয়স, হ্যাঁ এখনো তো সেই ইয়ং। তবে বাবা মা দুঃখের চোটে আত্মহত্যা করলো। ছোটন সেই বিদেশে চলে গেল, আর এলো না। বোধহয় এখন ভালো আছে। যাক, বিকাশ স্যারের সঙ্গে থাকতে পারলে ভাইয়ের সঙ্গে আমি ঠিক যোগাযোগ করতে পারবো, যে করেই হোক। লক দরজাটা খুঁজে পেয়ে মায়া কৌতূহলবশত সেই দরজা খোলার চেষ্টা করে। দরজাটা খোলাই ছিল। ভেতরে প্রবেশদ্বারে প্রবেশ করে সে। পুরনো ছবি, অনেক পুরনো। প্রত্যেকটা ছবি সুন্দরী মহিলাদের। ছবিগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করে মায়া। প্রতিটা মহিলার মুখে কি সুন্দর ভয় আর আতঙ্কের ছায়াটাকে ফুটিয়ে তুলেছে বিকাশ। বিকাশ স্টুডিওতে ফিরে আসে। এ কি, তুমি তুমি এখানে কি করছো? বিকাশ, এই ছবিগুলো কি সুন্দর, এদের মুখে এমন একটা ভয়ঙ্কর অভিব্যক্তি। তুমি কিন্তু কৌতূহলী মেয়ে, এগুলো আমার সেরা কাজ। এইগুলোর প্রত্যেকটির মধ্যে মহিলাগুলোকে জীবন্ত আমি বন্দি করে রেখেছি। মহিলাদের সৌন্দর্য যৌবনকালেই বেশ সুন্দর। আমি আমার ছবির মধ্যে এমন কিছু প্রকাশ করতে চাই যাতে তাদের যৌবনটাকে আমি চিরকাল ধরে রাখতে পারি। আর পুরুষের ক্ষেত্রে যদি আমায় জিজ্ঞেস করো তাহলে তার হালকা গোঁফ যখন গজাচ্ছে সেই সময়টা, মানে ওই কিশোর থেকে যুবক হওয়ার সন্ধিক্ষণ, ওই সময়ের কিশোরদেরকেই তো আমি বন্দি করেছি আমার চিত্রের মধ্যে। এটা প্রথমে আমি করতাম না, বুঝলে, ভালো লাগতো না। ছবি আঁকার বহু চেষ্টা করেছি, কিন্তু সালা আমার হাতে কিচ্ছু হয় না, কিচ্ছু না। বাবা আমাকে জোর করে পড়াশোনা করিয়েছিল এই ছবি আঁকা নিয়ে। জীবনে কিছু যখন করতে পারলাম না তখন মাধবীও আমাকে ভুল বুঝলো, আমায় ছেড়ে চলে গেল। একে একে সবাই। তবে আমি কাউকে যেতে দেইনি। আমি সবাইকে বন্দি করেছি আমার ছবির মধ্যেখানে। ধরে ধরে এনে কেটে কেটে ওদেরকে বন্দি করেছি। আমার ছবি এই যে রঙিন, এই যে লাল রক্তের চিহ্ন, সবটাই জীবন্ত তো, সবটা। আমি জ্যান্ত মানুষকে বন্দি করতে ভালোবাসি মায়া, আর এটাই আমার আর্টের সবথেকে আকর্ষণীয় বস্তু। পোর্ট্রেট সবাই পছন্দ করে, একদম জীবন্ত ছবি বা টপ টপ করে গড়িয়ে পড়া রক্তের মতো। প্রথম যেদিন জিনিসটা করলাম, প্রথম দিনই আমি সাড়া পেয়ে গেলাম। লাখে লাখে বিক্রি হলো। আর তারপরে মানুষ ধরা শুরু করলাম। আরে আমার ছবি থেকে না চাইতেই মানুষ পাগলের মতো ছুটে আসতো আমার কাছে আঁকা শিখতে।
কত ওকে বিদেশে পাঠানোর নাম করে ছবিতে বন্দি করেছি, তার কোনো ইয়ত্তা আছে? কি যে বলো! কথাটা শুনে মায়ার শরীরটা শীতল হয়। বিকাশ আজকে এমন ভয়ঙ্করভাবে কথা বলছে কেন? তুমি এগুলো কি বলছো? মানুষকে কখনো বন্দি করে রাখা যায় নাকি ছবির মধ্যে? হ্যাঁ মায়া, আমি তাদের শরীরের সৌন্দর্যকে চিরস্থায়ী করার জন্যে আমার ছবিতে বন্দি করে রাখি। এই দেখো না, দীর্ঘ বছর ধরে ওরা আমার ছবিতে বন্দি রয়েছে। এটাই তো আমার শিল্পকর্মের মূল রহস্য। মায়া বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে। তুমি কি পাগল? তুমি ওদের জীবন ধ্বংস করে দিয়েছো, এটা আমাকে মানতে হবে। মায়া, তুমি আমার জীবনের সেরা সৃষ্টি হতে পারো, তোমার সৌন্দর্যকেও আমি চিরস্থায়ী করতে পারি। হ্যাঁ। মায়া ভয় পেয়ে পিছু হটে। তারও চোখে মুখে এই ছবিতে থাকা মহিলাগুলোর মতোই আতঙ্ক ফুটে ওঠে। না বিকাশ, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, আমি আমি চলে যাচ্ছি। মায়া, তুমি তো যেতে পারবে না, তুমি তো আমার সৃষ্টি, তুমি আমার ছবিতে বন্দি হবে। মায়া দ্রুত স্টুডিও থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু বিকাশ তাকে থামায়। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। শেষমেশ মায়া বিকাশের গ্রাস থেকে পালাতে সক্ষম হয় না, সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মায়া বুঝতে পারে তার সমূহ বিপদ। রমেশের সাথে বিবাহিত জীবনে সুখী না হওয়ায় ক্ষণিকের মোহ কাটাতে সে বিকাশের কাছে এসেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে বিকাশ একজন আত্মাবন্দির চিত্রকর, যে মানুষের ছবির মধ্যেই তাদেরকে বন্দি করে রাখে। তাহলে তাহলে ছোটনও কি এখানে? মায়া প্রাণ বাঁচানোর জন্য বিকাশের বিরাট বড় ভবনের মধ্যে ঘুরে বেড়ায়। হঠাৎ একটা বিরাট বড় হল ঘরের সামনে এসে দাঁড়ায় মায়া, যেখানে প্রচুর ছবি আছে। সব ছবিগুলো জীবন্তভাবে যেন গ্রাস করতে আসছে আর একটি ছবিকে। এখানে তো অনেক ছবি, আমি কোথায় যাব? একটি ছবির দিকে তাকিয়ে চোখটা আটকে যায় মায়ার। ছোটন, ছোটন! মনে হচ্ছে আলা জিব্বার ভেতর থেকে ছোটনের সেই মুখটা বলছে, দিদি পালিয়ে যা, তুইও বন্দি হয়ে যাবি। ভাই, ভাই তুই এখানে, তুই এখানে! আমার ভাইয়ের আত্মাকে বন্দি করে রেখেছে। দিদি, দিদি তুই পালা, তুইও বন্দি হয়ে যাবি। দিদি, দিদি! মায়ার মনে পড়ে ছোটবেলায় ছোটনকে শেষবারের দেখা তার ওই বিরাট বড় গ্যালারি শোতে, যেখানে বাবা মা না নিয়ে যেতে চাইলেও জোর করে মায়া গিয়েছিল। বিকাশ তো ফোনে কথাও বলিয়েছিল। এখন মনে পড়ছে মায়ার, রমেশ একদিন ব্যবসা সংক্রান্ত কাজের কাগজপত্র খুঁজতে গিয়ে বাড়িতে এসে হঠাৎ ধুম করে বসে পড়ে। মায়া জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? আর বলো না, বিকাশ সান্যালের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে? হ্যাঁ, ওনার ছবি বিক্রির আমার কাছে কতগুলো কপি ছিল গো, কিন্তু মরার আগে তো ওনার সেই লেখার ডকুমেন্টারিও পেলাম না, যাতে আমি সেই ছবি বিক্রি করতে পারবো। কি করে মারা গেছে? উনি একটা গ্যালারি শোতেই আসছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই। মায়া ভবনের ভেতরের দিকে ছুটে বেড়ায়, মুক্তির উপায় খোঁজে। আমাকে বেরোতেই হবে, আমাকে বাঁচতে হবে। রমেশ, রমেশ তুমি জানো না, তুমি একটা মৃত মানুষের ছবি, তুমি কার ছবি বিক্রি করেছো? মায়া তাড়াতাড়ি হল ঘরের দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাগুলো যেন একটা ছবি হয়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও! যেই দিন বিকাশের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন তার একটি শো ছিল। গাড়িতে তার অত্যন্ত প্রিয় একটি ছবি ছিল, যেটা পরবর্তীকালে অন্য একজন আর্টিস্ট নিজের নামে প্রকাশ করে। শহরের বিভিন্ন দোকানে ছবিগুলোর কপি বিক্রি শুরু হয়। বিকাশ আজও সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে, যার দোকানে এখনো সেই ছবি আছে। এবং ঘটনার আকস্মিকতা এমন গিয়ে দাঁড়ায়, মায়ার স্বামী রমেশই সেই মানুষ। মায়া আতঙ্কে ছুটতে ছুটতে বিকাশের বাড়ির বিশাল সেই হল ঘরে ঢুকে পড়ে। এখানেও ছবি, তারায় তারায় ছবি, কত মানুষ বন্দী এই আত্মাবন্দী চিত্রকরের হাতে। হিংস্রতার ছাপ বিকাশের চোখে মুখে, তার দাঁতগুলো বেরিয়ে আছে। তার এক হাতে রঙের তুলি, আরেক হাতে কাঁঠালি নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে। বিকাশ, তুমি কি করতে চাও? মায়া, তুমি জানো আমি একজন চিত্রকর, আজ আমি তোমাকে একটি অনন্য শিল্পকর্ম করব। না, আমায় ছেড়ে দাও প্লিজ, প্লিজ। তুমি জানো আমার একটি প্রিয় ছবি ছিল,
তোমার স্বামী সেটা চুরি করেছে। ওই ছবিটি আমি আজও খুঁজে বেড়াচ্ছি। তোমার স্বামী রমেশ ওই ছবিটা চুরি করেছে, আর তোমাকে আমি সেই ছবির প্রতিশোধ হিসাবে টুকরো টুকরো করে আঁকবো। না, না, না! তোমার স্বামী একজন প্রতারক। সে আমার ছবি চুরি করে নিজের নামে প্রকাশ করেছে। আমি সেই প্রতিশোধ আজকে তোমার ওপর নেব। বিকাশ রং তুলে নিয়ে এগিয়ে আসে মায়ার দিকে এবং কাটারি তুলে ধরে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। আজ তুমি আমার ছবি হবে মায়া। তোমার প্রতিটি অংশ আমার ক্যানভাসে জীবন্ত করে তুলবো। এই ছবি পুরস্কার পাবে, আমার শেষ জীবনের আঁকা শেষ ছবি। সবাই জানবে আমার প্রতিভা। বিকাশ মায়ার দিকে এগিয়ে আসে, তার হাতে কাঁটারি নিয়ে এসে ছবি আঁকা শুরু করে। কাটতে থাকে মায়ার শরীরের এক একটি অংশ। প্রথমে পা, তারপরে হাত। মায়া ব্যথায় চিৎকার করে, আর প্রতিটি চিৎকার বিকাশকে আরো 10 গুণ উৎসাহিত করে। আরো গভীরভাবে আঁকা শুরু করে সে। তোমার প্রতিটি ব্যথা আর চিৎকার আমি ছবিতে ফুটিয়ে তুলবো মায়া। সবাই দেখবে আমি কেমন শিল্পী। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। মৃত্যুর আগে পর্যন্ত, মায়াকে টুকরো টুকরো করে কাটার শেষ মুহূর্ত পর্যন্ত মায়ার ক্ষীণ হয়ে আসা কণ্ঠস্বরে কান্নার আওয়াজ পুরো হল ঘরে গম গম করে বেজে ওঠে। মায়া বিকাশের ক্রূরতার শিকার হয় এবং শিল্পকর্মে পরিণত হয়। একটা ছবি আছে রে, বুঝলি? এই ছবি তুই লাখ টাকায় বিক্রি করতে পারবি। আমি হোয়াটসঅ্যাপে তোকে পাঠিয়ে দিচ্ছি, দেখ, পছন্দ হলে চলে আয়। আমার বাড়িতে বেশ কয়েকটা কপি আছে, খুব একটা পুরনো ছবি কিন্তু নয়। হ্যাঁ, আর শোন, ভালো লভ্যাংশ পেলে আমায় কিছু দিস। হ্যাঁ হ্যাঁ ঘনাদা, দেব। ও, ছবিটা পাঠিয়েছ? দেখি। আরে, এ তো অসাধারণ, আমার পছন্দ হয়েছে। এ তো জীবন্ত ছবি ঘনাকা। গলার কাছে তিল আছে, কিন্তু মেয়েটার সারা শরীরটা এমন বীভৎসভাবে কাঁটারি দিয়ে কেটেছে। বাহ, যে কেটেছে সেও দাঁড়িয়ে রয়েছে কালো প্রতিচ্ছবি হয়ে। আর মেয়েটার শরীরটাকে টুকরো টুকরো করে রক্তের রংটা কি সুন্দর দিয়েছে, দেখেছিস? গাঢ় লাল। হ্যাঁ, মনে পড়ে রমেশের মায়ার কথা। যখনই নতুন কোনো ভয়ঙ্কর ছবি আসতো, তখনই মায়াকে ডেকে এসে দেখাতো, কারণ জানতো ছবির প্রতি মায়ার একটা আক্রোশ আছে। মায়ার ছোট ভাই এই আর্ট গ্যালারিতে আঁকা শিখতে গিয়ে আর ফিরে আসেনি, বিদেশে গিয়ে সংসার করছে, যেই কারণে মায়ার বাবা মা আত্মহত্যা করে এবং ফার্স্ট ইয়ারেই বিয়ে করে নিয়ে আসে রমেশ মায়াকে। সেই একই গ্রামের মেয়ে এসে। এই ছবিটা দেখে আমার মায়ার কথা তো কেন মনে পড়ছে। মায়া, তুমি আমার সঙ্গে থাকলে আজকে তোমায় ছবিটাকে দেখাতাম। তোমার ভাই তো জীবন্ত অবস্থাতে হিংস্রতা করেছে তোমাদের সঙ্গে। তোমার বাবা মা বাধ্য হয়েছে সুইসাইড করতে, কিন্তু ছবির মধ্যেও এমন করে মানুষকে ভয় দেখানো যায় যে। কি পছন্দ? ঘনা কাকা আবার ফোন করেছে। হ্যাঁ, খুব পছন্দ। এই ছবিটা আসলেই অসাধারণ। হ্যাঁ, তা বিক্রি হচ্ছে নাকি? সবে তো পাঠালেন, দেখি কয় কপি বিক্রি হয়। রাত্রে 1 কপি ছবি বাড়িতে নিয়ে আসে রমেশ। বাড়িতে আনতে তাকে বেশ কসরত করতে হয়েছিল। তবে ছবিটার গলা কাটা অংশের কাছে কালো তিলটা ছবির মালিক যেভাবে ফুটিয়ে তুলেছে, তাতে মায়ার কথা মনে পড়ে রমেশের। ভালোবাসতে গিয়ে একসময় মায়ার গলায় তিল আবিষ্কার করেছিল সে। মায়া, তোমার স্মৃতিটা আজও আমার সাথে আছে। আচ্ছা, এই ছবিটা দেখে আমার কেন বারবার মনে হচ্ছে যে তুমি এই ছবির মধ্যে রয়েছো। তুমি তখন কত ভালো আছো, তাই না মায়া? তোমার ভালোবাসার মানুষের কাছে, বিকাশ স্যারের কাছে। সে হয়তো পারতে পারতে তোমাকে বিভিন্ন রকম রং তুলে দিয়ে একে প্রকাশ করছে সকলের সামনে। আমি তো তোমাকে অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারিনি, ভালোবাসাটাও পরিপূর্ণভাবে পারিনি। তাই তো তুমি আমায় ছেড়ে চলে গেলে। রমেশের মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তার মনে হয় মায়াকে জীবনের অংশ হিসাবে রাখার জন্যে এই ছবিটার সঙ্গে প্রতিদিন তার কথা বলা দরকার। এই ছবিটা
মায়ার উপস্থিতি অনুভব করাচ্ছে রমেশকে। রমেশের জীবনকে ঘিরে ধরছে একটু একটু করে মায়ার স্মৃতি, আর ততটাই ছবির ভেতর থেকেও যেন শেষ অশ্রুবিন্দু টপ টপ করে পড়ছে রমেশের বাড়ির মার্বেলের মেঝেতে। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।